অর্জুন সিং নোয়াপাড়ার বিজেপি প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি দেখুন। সব ইট পাতা ছোড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়ে গেছিলেন। তারপরে আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছুড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। যখন অফিসে বসেছিলাম তখন হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, একটা খবর আছে। অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিং এ ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। দেখুন, এটা আমি এখন পর্যন্ত খবর পাইনি। আমি যারা ইনভলভ ছিল তাদের মধ্যে 2-1 অ্যারেস্ট করেছে। প্রায় 21-22 জনের নামে এফআইআর হয়েছে। একটা তো ভাইস চেয়ারম্যান আছে দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, তারপরে ওই তো অরুণ সাউ, মনোজ পান্ডে, পার্থ ভৌমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এরকম প্রায় সমস্ত ক্রিমিনাল, ওখানকার যত ক্রিমিনাল ছিল, ওই সানি বার্মা থেকে নিয়ে আপনার কাকিনারা, ওই অমিত চৌধুরী, এরকম অনেকে আছে। 21-22 জনের নাম আছে। দুদিনের মাথায় নির্বাচন, তার আগে এই ঘটনাকে কিভাবে দেখছেন? আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। দেখুন, প্রধানমন্ত্রীর সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল কালকে ওরা এটা ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। পবন সিং তো থানাও যায়নি, পবন সিং তো ঘরের মধ্যে ছিল। তার বাড়ির সামনে ওই সিকিউরিটিকে অ্যাটাক করা, তাকে গুলি মারা, তারপরে ওর বাড়ির মধ্যে ঢোকা চেষ্টা করা। তো সেটা একটা প্রি প্ল্যানিং। পবন সিং আর ডক্টর রাজেশ কুমারকেও মানে সেন্ট্রাল ফোর্সের জওয়ান, সিআইএসএফ এর একজন জওয়ান যিনি সিকিউরিটি দেন, তিনি গুলিবিদ্ধ হলেন। এটা কতটা ভয়ঙ্কর? ঠিক ভোটের আগে এই ভাটপাড়া জনগণকে বারবার আমরা উত্তেজিত হতে দেখুন, খুবই ভয়ঙ্কর। এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল, এটা কোনো লুকোনো অ্যাটাক ছিল না, প্রি প্ল্যান। আমার এখন খবর নিলাম কি ওর গাড়ি কালকে অনেকবার ফলো করা হয়েছে। পবন সিং এর গাড়ি ওখান থেকে থানা ক্রস করেই পবন সিং এখানে এসেছিল। তখন ওর গাড়ি 2-3 বার করেছিল আর জয় বাংলা স্লোগান দিচ্ছিল। 2-3 বার ও গাড়ি আমার এখন সিএসএফ যে অফিসার ছিল ওর সঙ্গে কথা হচ্ছিল, ওই বললো আমাকে কি স্যার এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল। ভোটের আগে যদি এই অবস্থা হয় তাহলে ভোটের দিন কতটা শঙ্কিত? দেখুন, ইলেকশন কমিশন যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, সঠিক অ্যাকশন না নেয়, আমার মনে হচ্ছে বড় সড়ো ঘটনা ঘটবে। এই ঘটনার উপর নির্বাচন কমিশন কতটা তৎপর তো ছিল, তৎপর আছে এখন, কিন্তু যারা পুলিশ অফিসার যারা দোষী আছেন তাদের উপরে তো অ্যাকশন হওয়া উচিত আছে। পুলিশের ভূমিকা খুব খারাপ। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছিল, এইটুকু। কেন পালিয়েছিল এটা তো পুলিশ বলবে। আমি থানায় গিয়ে দেখলাম ডাক্তার রাজেশ কুমার ওনার সঙ্গে 2-3 জন লোক ছিল, তারা লিটারালি একটা রুমের মধ্যে ভিতর থেকে বন্ধ করেছিল। আমি ওনাকে রেস্কিউ করে বেরোলাম আর থানা পুরো খালি ছিল। ঘটনার পরে কি আপনাকে খবর দেওয়া হয়? মানে ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটনা ওনার সঙ্গে যখন বাইরে থেকে ইট পাতা ছড়াছড়ি হয় তখন একটা ফোন আসে আমার কাছে কি এরকম হয়েছে, ডাক্তার সাহেবের কোনো সেক্রেটারি ছিল, ওই ফোন করেছে। তখন আমি মুভ করি। তৃণমূলের মঞ্চ ভাঙা বা তাদের কোন রকম কার্যালয় কিছু সেরকম ভাঙার একটা অভিযোগও সামনে আসছিল। কোথায় ভাঙা হয়েছে এটা দেখান। ভাঙা হয়েছে তো সাধারণ নম্বর ওয়ার্ডের 2 জন কর্মীকে পার্টি অফিসে বিজেপি লোকেরা মারে, তারই এফআইআর ওরা জগদ্দল থানায় গতকাল করতে এসেছিল। ফালতু কথা, মিথ্যা কথা। তাহলে তো এফআইআর হবে। কে মার খেয়েছে তাকে সামনে আনা উচিত। মার খেয়েছে বলে দিলে তো মার খায়নি, মার খেয়েছে। যারা এফআইআর হয়েছে যাদের নামে, তারা এখনো অনেকে বাড়িতে আছে। সে বাড়িতে থাকলে তাহলে পুলিশের নিষ্ক্রিয়তা বলা যেতে পারে। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন এরকম ঘটনা ঘটার পরে যদি বাড়িতে থাকে, থানার সামনে তো দেখছেন না ইট পাতা ছোড়া হচ্ছে, থানার সামনে। এই একটি জায়গায় যেখানে এরকম ভাবে গুলি চলার অভিযোগ, সেখানে পাথর ছোড়াছড়ি, সাধারণ মানুষ ভোট দিতে যাবেন। দেখুন একটা কথা বলে, ইট ছোড়াছড়ি সরাসরি এসে সিএসএফ এর উপরে অ্যাটাক করা,
আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এনআইএ কি এসছে? এনআইএ আসেনি, কিন্তু এটা তো এনআইএ এর কেস, এটা তো গুলি আর বম এমএলএ এর উপরে চলেছে, ইমিডিয়েট এনআইএ তদন্ত করো। একদম এটা পরিকল্পিত। ও আমাকে এখনই বলে জাস্ট আমি, আরে ভাই যে ক্যান্ডিডেট আছে তাকে মেরে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। ভোটের শেষ বেলাতেও তুঙ্গে অনুপ্রবেশ তরজা। অনুপ্রবেশকারীরা 29 এপ্রিলের আগে দেশ না ছাড়লে 4 মের পর পশ্চিমবঙ্গ থেকে তাদের উৎখাত করা হবে। মতুয়াগড় ঠাকুরনগরের জনসভা থেকে একেবারে ডেডলাইন বেঁধে ওয়ার্নিং দিলেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষায় কথা বলার জন্য যারা বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদের শিক্ষা দিন। নির্বাচনী সভা থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। जो भी अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहां रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे। আমরা মাছ খাই বলে যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। মেগা সানডের মহাপ্রচারে এসে মতুয়াগড়ে দাঁড়িয়ে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ডেডলাইন বেঁধে দিয়ে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার ওয়ার্নিংও দিলেন তিনি। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा। टीएमसी किसी भी घुसपैठियों को बचा नहीं पाएगी। আমরা মাছ খাই বলে যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? আমাদের বছরের পর বছর বাংলায় কথা বলি বলে যারা রোহিঙ্গা বলেছে তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? তৃণমূল যখন এসআইআর এর নামে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলছে, তখন অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলকে এক সারিতে ফেলে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের তাড়াতে অমিত শাহর মুখে ফের শোনা গেছে চুন চুনকে শব্দবন্ধ। भाजपा सरकार ला दो तिहट्टा वालों, चुन चुन कर घुसपैठियों को निकालने का काम हम करेंगे। ये दीदी कहती है एसआईआर कर घुसपैठियों को नाम क्यों निकाल रहे हो? 4 तारीख को भाजपा सरकार आने वाली है, भाजपा सरकार अभी तो सिर्फ मतदाता सूची से निकल रहे हैं। भाजपा का मुख्यमंत्री आने के बाद सिर्फ मतदाता सूची से नहीं, पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। আরে আমরা তো বারবার সেটা বলছি, অনুপ্রবেশ তো রাজ্য পুলিশের হাতে নয়, ওটা তো বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, বর্ডার, আন্তর্জাতিক সীমান্ত। এই বড় বড় কথাগুলো যতবার বলবেন তত প্রমাণিত হবে অমিত শাহ একটি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। এসআইআর থেকে অনুপ্রবেশ একেবারে শুরু থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু। হাই ভোল্টেজ নির্বাচনে স্লগ ওভারে পৌঁছেও সেই ইস্যু এখনো ফ্রন্টিয়ারে। সমীরণ পাল, রানা দাস ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।